সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কৃষিতে স্বনির্ভরতা কতদূর। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম খান, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ এবং প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুর রহিম। দর্শক, সারা বিশ্ব বাংলাদেশকে চেনে কৃষি প্রধান দেশ হিসাবে। এদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তিও কৃষি। অথচ সেই বাংলাদেশ খাদ্যপণ্য আমদানিতে বিশ্ব তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। শুধু চালই নয়, ভোজ্য তেল, গম, ভুট্টা, চিনি, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাপকভাবে আমদানি নির্ভর। মাত্র বছর দুয়েক আগেও আমদানি পণ্যের তালিকায় আলু না থাকলেও সম্প্রতি এটিও আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে। এসব পণ্যে বাংলাদেশের আমদানি নির্ভরতা এমন পর্যায়ে গেছে যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে দেশের বাজারে হাহাকার তৈরি হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের গবেষণা প্রতিবেদন বলছে, খাদ্য আমদানির ক্ষেত্রে বিশ্ব বাজারের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বাড়ছে। 2010 সালে বাংলাদেশ যেখানে মোট খাদ্য চাহিদার 9.3% আমদানি করেছে, 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 11.2%। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, উল্লেখিত সময়ে চাল, গম, ভোজ্য তেল সহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি ক্রমাগত বেড়েছে। আবার দেশে যখন কোনো ফসলের বাম্পার ফলন হচ্ছে, তখন বাজার ও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতার কারণে সর্বশান্ত হচ্ছেন কৃষক। এমন একটি বাস্তবতায় কৃষিতে স্বনির্ভরতা অর্জনে করণীয় নেই আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর আব্দুর রহিম, নওগাঁয় যে ফুলকপি বিক্রি হচ্ছে 50 পয়সা থেকে 2 টাকায়, সেই ফুলকপি ঢাকার বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এমন তুগুলকি কাণ্ড ঘটছে কোন দুর্বলতার কারণে? ধন্যবাদ। আসলে এই ফুলকপিটা একটু এবার স্ট্র্যাটেজিক্যালি আমাদের একটু সমস্যা হয়ে গেছে। প্রথম বৃষ্টি বা শেষ বন্যার কাটিয়ে উঠতে আমরা কিন্তু ফুলকপি লাগানোতে দেরি করে, যে সমস্ত জমিতে আমরা আগাম ফুলকপি করে থাকি কৃষকরা, এবং নর্মাল সময়ে যেটা আমরা করে থাকি, দেখা গেল এই বন্যার কারণে এই দুটা স্লটই কিন্তু মোটামুটি অল্প ব্যবধানে আমরা লাগাই, কৃষকরা লাগায়। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এবার ফুলকপির গ্রোথটা খুব দ্রুত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে 2-2.5 মাসের মধ্যে লাগানো, 2 মাসের মধ্যে ফুলকপি, এবং যথেষ্ট তার গ্রোথ হয়ে গেছে। এই সম্মিলিত কারণে কিন্তু বাজারে, অর্থাৎ কৃষকরা, ফুলকপি চাষিরা মোটামুটি সমসাময়িক টাইমে, একই টাইমে তারা প্লান্টেশন করার কারণে, লাগানোর কারণে উদ্বৃত্ত ফসল হয়েছে। এটা বরাবরই হয়ে থাকে, আজকে না, অনেক আগেও দেখা গেছে ফুলকপি একবার করার পরে যথেষ্ট লাভ করে কৃষকরা, পরবর্তী বছর করার পরে অনেকে গলায় ফাঁসিও দিয়ে মারা যায়। এই ব্যাপারে আমাদের যেটা উচিত হচ্ছে ক্রপ জোনিং করা এবং অ্যাডভাইস ফ্রম দা মিনিস্টার এগ্রিকালচার, যে এই এলাকাতে এই ফসল করিবা, এই লিমিটেশন। আমাদের এই জিনিসটা নাই, সরকার তরফ থেকে যে একটা নির্দেশনা, যে এলাকায় ফুলকপি সে এলাকায় ফুলকপি করো, কিন্তু মোটামুটি এই ইয়েতে, যেখানে রসুন করো, আমার চলন বিলে বিনা চাষে রসুন একসময় দেখা গেল প্রচুর রসুন হলো, 30 টাকা 20 টাকা কেজি হয়ে গেল। ফার্মার্সরা পরের বছর আর ওই বিনা চাষে ওটা কমায় দিল, তারা সরিষা বা অন্য ফসলে চলে গেল, তখন আবার দাম বেড়ে গেল। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে রসুনের দামটা মোটামুটি এখন অনেক আছে, কৃষকরা পাইতেছে। এখন ফুলকপির ক্ষেত্রে দুই সময়ের ফুলকপি মতামত একত্রিত আসার কারণে এটা মেন কারণ। আর একটা, আমরা যে কৃষক 2 টাকা বা 8 আনা বা 1 টাকায় বিক্রি করতেছে, এটা সরজমিনে গেলে অনেক সময় তথ্য না, কিছু বেশি দামে তারা বিক্রি করতেছে। 100 টাকা বা 120 টাকা মনে হয়, 2-1টা জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে মার্কেটিং এর কারণে। আর ওরা 2 টাকা বা 8 আনা বিক্রি করলেও আমরা ঢাকাবাসী আমরা 30-40 টাকা করে খাচ্ছি, এটা সঠিক। এই যে কৃষকের থেকে চলে যাচ্ছে ফরিয়া বা আড়তদার, তারপর হোলসেলার, রিটেলার, আমার ঢাকা কারওয়ান বাজারে আসতেছে, রামতুলে আসতেছে, বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু বিরাট অংশ একটা মানুষের কর্মসংস্থান হচ্ছে। ওই ফরিয়ার থেকে শুরু করে আপনার হোলসেল মার্কেট, রিটেল মার্কেট, এই বাজার ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সংস্কার হওয়া দরকার। না, আরেকটা জিনিস দেখেন, গত আগের বছর আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের থেকে আম পরিবহনের জন্য স্পেশাল গাড়ি দেওয়া হলো।
কিন্তু দুঃখজনক হলে সত্য যে ওই গাড়িতে যে পরিমাণ মাল আসলো, দেখা গেল যে 10% অর্থাৎ ভাড়াও ওঠে না গাড়ির। কাজেই সরকারও অনেক সময় উদ্যোগ নিয়েও কিন্তু কাজ হয় না। তারপরেও আমরা আমাদের সম্মিলিত ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিনিস্ট্রি এগ্রিকালচার, তারপর মার্কেটিং ডিপার্টমেন্ট, সবাই মিলে আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে, যেটা বিভিন্ন দেশে কোঅপারেটিভ সিস্টেমে তারা বিক্রি করে থাকে। আমরা এটা গ্রাসরুট লেভেলে কোঅপারেটিভ সিস্টেম বিক্রি করতে পারি, হোলসেল মার্কেটে আমরা মনিটরিং আনতে পারি। ড্যাম, ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং, তাদের বেশি পরিমাণে মনিটরিং সিস্টেমে যেতে হবে। আপনার কাছে এই বিষয়টি নিয়ে আমি পরে আবার আসবো। জনাব রিয়াজ আহমেদ, আমনের ভরা মৌসুমে চালের দাম কেজিতে 7 থেকে 10 টাকা বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে এমনটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই, কেন হচ্ছে এমনটা? জি, ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এর কতগুলো কারণ রয়েছে এবং স্পেসিফিক একটা মানে অনেকগুলো কারণ থাকে এই ধরনের বাজার ব্যবস্থাপনা। বিশেষ করে আমাদের এখানে যেহেতু বাজার ব্যবস্থাপনা এখনও দ্য হোল ভ্যালু চেইন, রহিম সাহেব যেমনটা বলছিলেন যে এইখানে আমরা উই লাইক ইট অর নট, ব্যাপার হলো যে কৃষক ছাড়াও অন্য স্টেক হোল্ডার্স যারা, তাদের একটা বিশাল রোল চলে আসে এই জন্য, বিকজ দ্য হোল ভ্যালু চেইন ইজ ইনএফিশিয়েন্ট। এবং সেখানে ধরেন মডার্ন টেকনোলজির ব্যবহার ইত্যাদি ইত্যাদি থেকে থেকে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর একটা ইস্যু আছে। এখন চালের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে সেটা হলো যে আমাদের প্রথমে উই হ্যাভ অলসো প্রবলেম উইথ আমাদের ডেটা, অর্থাৎ যে এক্স্যাক্টলি কত আমরা বন্যায় আমন, চাল, ধান নষ্ট হয়েছে সেটার একুরেট ফিগার পাওয়াটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এখন যেই ফিগারটা বলা হচ্ছে সেটাই প্রকৃত কি না, কারণ বন্যা কিন্তু এবছরে বাংলাদেশে মানে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চল ভেদে হয়েছে। মানে নর্থ ইস্ট, তারপরে আপনার মানে গ্রেটার সিলেট অঞ্চল, তারপরে ওইদিকে নর্থ বেঙ্গল, তারপরে এদিকে ফেনীর দিকে, ফেনী নোয়াখালী অঞ্চল, কুমিল্লা, এই সব অঞ্চলে কিন্তু প্রচুর বন্যা হয়েছে এবং যেই সময়টায় কিন্তু আমন ফিল্ডে ছিল। তো সেই রকম একটা জায়গা থেকে আরেকটা যে জিনিসটা আমি সরকারের দিকে বলবো যে ইটস এ ট্রানজিশনাল গভর্নমেন্ট। উই অল নো যে জুলাই রেভলিউশনের পরে যে গভর্নমেন্ট আসলো তার অনেকগুলো দিক আছে এবং সেইখানেও ক্রিটিসিজমের জায়গাও আছে। এই উপদেষ্টা পরিষদে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি একজন ডেডিকেটেড কৃষি উপদেষ্টা থাকা দরকার ছিল, যেটা কোনোভাবেই হচ্ছে না। যিনি কৃষি উপদেষ্টা একই সাথে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র আই এম মোর দেন শিওর যে 90% অফ হিজ টাইম নিয়ে নিচ্ছে। তো সেই রকম একটা জায়গা আছে। তা নাহলে আমি যেটা বলতে চাচ্ছি মূলত যে ইম্পোর্ট অবশ্যই করতে হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাসেস করেছে। বাট আমি মনে করি যে এই ইম্পোর্টটা, চালের ইম্পোর্টটা আপনি টাইমলি যে উদ্যোগ নেওয়ার দরকার ছিল তার থেকে আমরা পিছিয়ে আছি। এটা গেল আরেকটা দিক। আরও তৃতীয় একটা দিক হচ্ছে যে আমন যে কৃষকের কাছ থেকে সরকার কিনে, সরকারের নিজস্ব যে একটা স্টক থাকে, সেই স্টকটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কি, নিজস্ব স্টক যদি বাইরে ব্যবসায়ীরা বুঝে ফেলে যে সরকারের স্টক এখন কমে গেছে, তাহলে কিন্তু সেটার সুযোগ নেয় সরকার। কিন্তু এর মধ্যে দেখুন যে যেহেতু এখন ফুড বাংলাদেশে গত কয়েক মাস ধরে ফুড ইনফ্লেশন ওয়ান অফ দ্য হাইয়েস্ট, তো তার মানে হচ্ছে যে আপনাকে অনেক গরিব মানুষকে কিন্তু সহায়তা দিতে হবে, খাদ্য সহায়তা। তো সেই সহায়তার জায়গায় প্রতি বছর যেটা দেওয়া হয় এই গভর্নমেন্ট সেটা কন্টিনিউ করেছে এবং সেখানে কিন্তু অনেকখানি চাল গম গিয়েছে এই গভর্নমেন্টের রিজার্ভ থেকে। তো এইটা আবার রিপ্লেনিশ করার একটা ব্যাপার আছে। এই রিপ্লেনিশটা মানে যথাযথ সময়ে হচ্ছে না বলেই মার্কেট কিন্তু এটা বুঝতে পারছে। সেই জন্য মার্কেট যেটা করছে যে মার্কেট এটা প্রাইসটা কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়ালি কিছুটা এসকেলেট করা হয়েছে, যে গভর্নমেন্ট তো এখানে ইন্টারভেন করতে পারবে না। আমি মনে করি গভর্নমেন্ট এটা ভালো ইন্টারভেন করতে পারতো যদি গভর্নমেন্টের হাতে আরও কিছু চাল থাকতো, ইম্পোর্টের চাল থাকতো। এবং ইন্টারেস্টিংলি যে প্রাইভেট সেক্টরে যাদেরকে ইম্পোর্ট করতে দেওয়া হয়েছিল, অ্যালাউ করা হয়েছিল গত 2 মাস ধরে, তারা কিন্তু এখনও পর্যাপ্ত চাল নিয়ে আসতে পারেনি। এখন টেন্ডার হচ্ছে, হচ্ছে, কিন্তু সেই চাল যখন আসবে ততদিনে তো এই সিজন শেষ। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষি প্রধান দেশ অথচ খাদ্য পণ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশের মানুষের প্রধান খাদ্য ভাত, অথচ চাল আমদানিতে বাংলাদেশ দ্বিতীয়। তাহলে স্বনির্ভরতার যে গল্প এতদিন রাষ্ট্রীয়ভাবে দেশের জনগণকে শোনানো হয়েছিল তা কি বানোয়াট? দেখুন, স্বনির্ভরতার কথা যেটা বলা হয়েছে সেটা নীতিগত, কিন্তু
প্রকৃতপক্ষে আমরা স্বনির্ভর না। কারণ যখন আমি আমাদের নিজেদের কনসামশন রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য বাইরে থেকে আমদানি করছি, তখন আমরা স্বনির্ভর এই কথাটা বলা শোভা পায় না। তারপরে অনেকে বলছে তার প্রধান কারণ হলো যে চাল কোনো কোনো বছর চালের উৎপাদন ভালো হয়, তখন আমাদের বাইরে থেকে আমদানি করার প্রয়োজন হয় না। কিন্তু যখন আবহাওয়ার বৈপরীত্যের কারণে ফসল মার খায়, তখন বাইরে থেকে আমদানি করতে হয়। আরেকটি বিষয় হলো যে এই যে জিনিসপত্রের দ্রব্যের দাম যে কখনো বাড়ে কখনো কমে, তার কারণ হলো যে একটা প্রোডাকশন পিরিয়ড, উৎপাদন মৌসুম। উৎপাদন মৌসুমে সাধারণত দ্রব্যমূল্যটা কম থাকে, কিন্তু লিন পিরিয়ড যেটা নিষ্ফল মৌসুম, তখন জিনিসপত্রের দাম বেশি থাকে। এরপরেও বলতে হবে যে আমাদের তো একটা অনেক বড় জনসংখ্যা এবং আমাদের কনসামশন রিকোয়ারমেন্ট অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কতটুকু আমাদের ডেফিসিট, এইটাই বরং বলা দরকার। কতটুকু উৎপাদন করছি সেই তুলনায় কতটুকু ডেফিসিট, এই কথাটা আমরা খুব কমই বলি। বিশেষ করে সরকার তো এই কথাটা খুব একটা বেশি বলে না। আমি এখন মূল কথায় আসি। আজকে যখন উৎপাদন মৌসুম, এই সময়টা উৎপাদন মৌসুম, এই উৎপাদন মৌসুমে আমরা দুইটা চিত্র দেখছি। একটা হলো যে আমরা জানি যে উৎপাদন মৌসুমে দাম কমে, কিন্তু চালের দাম বাড়ছে, কিন্তু সবজির দাম কমছে। সবজির দাম এক মাস আগে যা ছিল এখন তার অর্ধেকেরও কমে নেমে এসছে, এবং কনজিউমারদেরকে কিন্তু খুব বেশি কমে যে কিনতে হয় তা না, বেশ দাম দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু মুশকিলটা হলো যে যেখান থেকে কৃষক বিক্রি করছে সেখানে দামটা কমে গেছে। সেটার অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ যে প্রথম যখন শস্য আটতে থাকে আমাদের মৌসুমের শুরুতে, তখন প্রোডাকশনটা কম থাকে এবং তখন প্রোডাকশন কস্ট বেশি হয়, কিন্তু তখন দামটা একটু বেশি থাকে। কিন্তু যখন সময় যায় এবং প্রোডাকশন যখন বেড়ে যায়, তখন প্রোডাকশন প্রাইসটা, প্রোডাকশন কস্টটাও কম হয় অপেক্ষাকৃত, এবং কিছুটা দামটা কমে, এবং কনজিউমারদের জন্য এটা সুসময়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের সমস্যা হলো যে কৃষক এবং কনজিউমার এর মাঝে যে ফারাক, মূল্যের ফারাক, এইটা খুব বেশি। এবং এই ক্ষেত্রে সবজির ক্ষেত্রে এখন দামটা কম, কারণ এই সবজিটা পচনশীল, ধরে রাখা যায় না, যে কারণে সবজির দামটা কমে যায়। কিন্তু চালের দামটা কমছে না। তার কারণটা কি? তার কারণটা হলো সরবরাহ তত বেশি না, অর্থাৎ মার্কেটেবল সারপ্লাস, যেটা বাজারজাত উদ্বৃত্ত, সেটা কম। এখন এখানে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে প্রশ্ন আছে যে আজকের যে অবস্থা, আমাদের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বিবিএস, তাদের কিন্তু উচিত ছিল খুব সঙ্গে সঙ্গে আমাদের যে আউশের ধান কত হলো, আমনের ধান কতটুকু হলো এবং চাল হিসেবে কতটুকু পাওয়া গেল, এটা খুব সঙ্গে সঙ্গে রিপোর্ট করা। কিন্তু তারা এখন করছেন, হয়তো আরও 3-4 মাস লেগে যাবে এটা রিপোর্ট করতে। তবে এবার কিন্তু আমনের ধান মার খেয়েছে এবং এর আগে আউশ ধান মার খেয়েছে, এবং এই দুটোই যে এমনভাবে মার খেয়েছে যে উৎপাদন খুব বেশি হবে এটা কল্পনা করা যায় না। তো এমন একটা পরিস্থিতিতে চালের দাম যে বাড়বে এটাই স্বাভাবিক, কারণ আমাদের এখানের মধ্যে যখন সরবরাহটা কিছুটা কম থাকে, ঘাটতি থাকে, তখন আমাদের প্রাইভেট সেক্টরের যারা ব্যবসায়ীরা আছে তারা এখানে সুযোগ নেয় এবং তারা কারসাজি করার সুযোগ পায়, এবং সেই হিসেবে তারা দামটা বাড়ায়। এবং এখন যে দামটা বাড়ছে এটা কিন্তু মিল গেটে কাজে লাগাই যাচ্ছে। যে ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আবার আসবো। অধ্যাপক ডক্টর আব্দুর রহিম, খাদ্য পণ্যে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনের সুযোগ ও সম্ভাবনা কতখানি আছে? এখানে কতগুলো কথা অলরেডি এসেছে। একটা হচ্ছে তথ্য বিভ্রাট। যতক্ষণ না আমাদের তথ্য ঠিক হবে, উৎপাদন কতটুকু, আমাদের দরকার কতটুকু, ফার্মার্স কতটুকু এগিয়েছে, এই একটা বিভ্রাট রয়ে গেছে। 2 নম্বর, আমাদের আরেক ভাই ঠিকই বলেছেন যে একটা কৃষি সেক্টর বিশাল একটা বড় সেক্টর, আর পুলিশ আর একটা বিশাল সেক্টর। দেখা যায় একজন উপদেষ্টাকে দিয়ে রেখেছে কৃষি এবং পুলিশ, পুলিশ সামলাবে না কৃষি সামলাবে, ওদের শ্যাম রক্ষা করবে না কুল রক্ষা করবে।
কাজে এটা সময়ের দাবি। একটা পরিপূর্ণ একজন উপদেষ্টা দরকার আমাদের কৃষিতে, কৃষি প্রধান ইয়েতে। আরেকটা জিনিস আমাদের ফ্যাক্ট মেনে নিতে হবে, যখন প্রথম বন্যা আসলো বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই সমস্ত জায়গায়, সুবর্ণচর এইদিকে, তখন কিন্তু আমন একবার কমপ্লিটলি তারা কিন্তু প্লান্টেশন করেছিল, সেই আমন নষ্ট হয়ে গেল। আবার পরে দেখা গেল সেকেন্ড টাইম আরেকটা ওই বাসার পরে সেকেন্ড টাইম প্লান্টেশন চলে গেল। তখন কিন্তু আমরা এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা কিন্তু এগেছি চারা তৈরি করে। আমরা চারা তৈরি করে কৃষকদের দিলাম, প্রায় 3.5 কোটি চারা আমরা নোয়াখালী, কুমিল্লা, তারপর লক্ষ্মীপুর, ফেনী এই সমস্ত জায়গায় দিলাম। এবং এগুলোতে লেট ভ্যারাইটি, তখন দেখা যাবে সিডের ক্রাইসিস হয়ে গেল, লেট ভ্যারাইটি। তো বিনার থেকে আমরা বিনা 17, বিনার 20 নিয়ে এসে আমরা কিন্তু দিলাম করে। এইভাবে অনেক অর্গানাইজেশন আগে এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তেমন এগিয়ে আসতে পারে নাই। যদি ওই সময় থার্ড ওয়েভের পরে যদি আমরা সঠিক জাতের, সঠিক মানের চারা দিতে পারতাম, এই ডেফিসিয়েন্সিটা হয়তো হতো না। কাজেই আগে আমাদের তথ্য বিভাগ ঠিক করতে হবে। আর সবজির যে গ্যাপটা বিশাল, প্রডিউসার থেকে কনজিউমার পর্যন্ত, এই ব্যাপারে স্ট্রং মনিটরিং এ যেতে হবে। আর একটা জিনিস অনেক সময় দেখা যায়, আমার যে পেঁয়াজ, মেন পেঁয়াজটা আমার হচ্ছে মার্চ এপ্রিলে ওঠে, এই সময় যদি আমরা আমদানির অনুমতি দিয়ে দিই তাহলে আমাদের কৃষকরা তো দাম পাবেন। তেমনি অনেক পণ্য, এখন দেখো আমাদের গাজর আমাদের সেপ্টেম্বর অক্টোবরের দিকে গাজর 100 টাকা 200 টাকা পর্যন্ত হয়। কেন হয়? আমরা চায়না থেকে আমদানি করি। কিন্তু আমার কিছু ফার্মার্সকে আমরা যদি একটু এনকারেজ করি, প্রণোদনা করি, আর যদি ওপি ভ্যারাইটি করি, তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা কিন্তু প্রচুর গাজর আনতে পারি। কিন্তু ওই আমদানি গাজরের ভিড়ে আমরা কিন্তু কৃষকরা পায় না, আমরা দেখা যায় ডেফিসিট থেকেই যায়। কাজে গভর্নমেন্টকে আমদানি রপ্তানির সঙ্গে সামঞ্জস্যতা আনতে হবে, প্রোডাকশনের সঙ্গে কনজিউমার্স এবং আপনার কৃষকের, প্রডিউসারের সঙ্গে সামঞ্জস্য আসবে। এবং এই ইন্টারমিডিয়ারিজ যেগুলো আছে, মধ্যস্বত্বভোগীদের, তাদেরকে প্রাইস অর্থাৎ তাদের যে আর্ন করে এটাকে একটু কমিয়ে আনতে হবে। এবং সবার আগে আমাদের তথ্য বিভ্রাট থেকে উত্তরণ হইতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব রিয়াজ আহমেদ। ছোট্ট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার বাংলাদেশে কৃষি ও বাজার ব্যবস্থাপনা যেমন হওয়া দরকার ছিল, তার ধারে কাছেও নেই আমরা। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা কি তবে শুধু কথাই কথা? বাজার ব্যবস্থাপনা এবং অ্যানালাইসিস করা এবং ডিসিশনগুলো যথাযথ সময়ে নেয়া, এটা অন্য অনেক দেশের তুলনায় আমি মনে করি বাংলাদেশে আরেকটু ভালো হওয়া উচিত। খারাপ তো নয়, বরঞ্চ আরও ভালো হওয়া উচিত। কেন? কারণ হলো বাংলাদেশে মোট আবাদি জমি, তার যে পপুলেশন, যে পরিমাণ লোকের জন্য আমাদের খাদ্যপণ্য তৈরি করতে হয়, সেই পরিমাণ লোক এবং জমির রেশিওটা যদি আপনি দেখেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই রকম একটা জায়গায় থেকে আপনার প্ল্যানিংয়ের জায়গায় যদি প্রপার না হয়, সেটা কীরকম আমি বলি যে রহিম সাহেবের কথার সূত্র ধরে যে পেঁয়াজের যে কথাটা উনি বললেন, বাজারে কিন্তু পেঁয়াজের দাম এখন কম, মানে কিছুদিন আগের তুলনায় এখন কম। কারণ ক্রেডিট গোজ টু দিস, ওই যে মুড়িকাটা যেটা বললেন যে আর্লি ভ্যারাইটি পেঁয়াজ যেটা লোকালি এটা বাজারে আসছে। তা এখন ব্যাপার হলো যে এই সময় আপনি ইম্পোর্ট অ্যালাউ করবেন কি করবেন না, ব্যাপার হলো এই ডিসিশনগুলো কে নিচ্ছে, কোথায় নিচ্ছে, কিভাবে হচ্ছে। সো সেই জন্য কতগুলো ক্রপকে প্রায়োরিটি দেওয়া, আর বাকি কতগুলো ক্রপ যেগুলো আমার অ্যাসেস করা যে বছরের কোন সময় ওইটা শর্টেজটা হবে এবং আমি ইম্পোর্ট ডিসিশনটা কোন সময় নিব, কখন ইম্পোর্টারদেরকে আমি অ্যালাউ করব, এগুলোর কিন্তু একটা ইয়ারলি ক্যালেন্ডার থাকে। আই ডাউট বাংলাদেশে সেই ক্যালেন্ডার কতটুকু আছে, এবং যদি থেকেও থাকে সেটা যারা পলিসি প্ল্যানিং করেন তারা ওইটা মেনটেন করে এগুলো করেন কিনা। এটা যতদিন না হবে ততদিন কিন্তু আপনি দেখবেন যে যখন সাপ্লাই গ্লাট অলরেডি লোকাল প্রোডাক্টে, তখন ইম্পোর্ট আসতেছে, আবার যখন লোকালটা নাই ইম্পোর্টটাও নাই, তো তখন দেখা যাবে যে ভোক্তাকে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। কৃষি বা খাদ্যপণ্যের স্বনির্ভরতা অর্জন করতে হলে একটি রোড ম্যাপ বা মাস্টার প্ল্যান দরকার বলে মনে করছেন অনেকে। সেটা কি আমাদের আছে? এ ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। এই যে মাস্টার প্ল্যানের কথা বলছেন, রোড ম্যাপ বলছেন, সরকার পরিকল্পনা কমিশন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, তারপরে 5 বছর মেয়াদী পরিকল্পনা করছে, কৃষি মন্ত্রণালয়ও সময় সময় বিভিন্ন পরিকল্পনা করছে। একবারে যে নেই তা না, কিন্তু সেটা বিভিন্ন সময়ে রিভিশন করার দরকার, সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোকে রিভিশন করা দরকার।
আরেকটি কথা আমি বলি যে কৃষিটা শুধু টেকনিক্যাল না, এটা একদিকে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন এবং অন্যদিকে ইকোনমিক অ্যানালাইটিক্যাল চিন্তাভাবনা যাদের আছে তাদেরকে নিয়ে এইগুলো করা দরকার। তো এই সবসময় এটা করা হয় না, আইদার বিভিন্ন পেশা থেকে লোকজন কারণ মনে করে যে কৃষিটা খুব সহজ, কৃষকের সঙ্গে কাজ যে ইচ্ছা সেই করতে পারে। ইনফ্যাক্ট সেটা না, এখানে যথেষ্ট স্কিল, যথেষ্ট দক্ষ এবং অ্যানালাইটিক্যাল জ্ঞান সম্পন্ন, তার টেকনিক্যাল জ্ঞান এবং ইকোনমিক জ্ঞান সবগুলো জ্ঞান থাকা দরকার এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকা দরকার, না হলে তো ঠিকভাবে কাজ করবে না। তা আমার মনে হয় যে অন্তত এগ্রিকালচার সেক্টর একটা রিভিউ করা দরকার। আরেকটি বিষয় আপনি যে বললেন যে এই বিভিন্ন মেয়াদি পরিকল্পনা, অবশ্যই আমাদের পরিকল্পনা থাকা দরকার এবং কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা পরিকল্পনা করা দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভাইজারি কমিটি এসছে, কিন্তু এরা আসলে যে সত্যিকারভাবে এই প্ল্যানগুলো করার কথা এগুলো তারা খুব একটা গুরুত্ব দিয়ে করছে না, এবং যাদেরকে দিয়ে এই কাজগুলো করানো দরকার সেই লোকগুলোকে হয়তো ডেকে আনা হয়নি, অথবা তাদের মন্ত্রী যখন থাকে, সেক্রেটারি যখন থাকে, তাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে করায় এবং তেমন গুরুত্ব বহন করে না। এবং এই ক্ষেত্রে আসলে খুব জ্ঞানী মানুষ যারা আছেন, যারা এই ব্যাপারে ইনডেপথ চিন্তা করতে পারেন, তাদেরকে দিয়ে পরিকল্পনা করানো দরকার। তাদেরকে দিয়ে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলো আছে, কে আমার পরিচিত কাকে ধরে নিয়ে এসে বসিয়ে দিলাম, এইটা তো একটা ছেলে খেলা না, এটা রাষ্ট্র পরিচালনা, দেশের মানুষকে অন্ন দিয়ে চালানো, অন্ন দিয়ে বাঁচিয়ে রাখা, এইটার হলো ব্যাপার। তো সেখানে খুব চিন্তা ভাবনা করে কোথায় কোন লোক নিতে হবে, কোথায় কাকে দিয়ে কাজ করাতে হবে, সেটা সরকারকে বিবেচনা করতে হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুর রহিম। 16টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সেখানে কৃষি নেই, অথচ দেশের মানুষ সবচেয়ে বেশি ভুগছে দ্রব্যমূল্যে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনি এই যে সিন্ডিকেট, কিন্তু আমরা এখনো আগের যে সিন্ডিকেট গুলো ছিল, মিল মালিকরা যারা ছিল, যারা আমার মনে হয় ইট মে বি রং যে এই সিন্ডিকেটরা, চাউলের সিন্ডিকেট, চাউলের মিল মালিকরা, এরা হয়তো কোঅপারেট করতেছে না গভর্নমেন্টের সঙ্গে, নাহলে এত ডিজাস্টার আসার কথা না। এই মৌসুমে চাউলের দাম দেখা যাচ্ছে মজুত করে রাখতেছে, অথবা মজুত থাকতে সরবরাহ করতেছে না, একটা সিন্ডিকেট হয়তো কাজ করতেছে এখানে। এই ব্যাপারে কি গভর্নমেন্টকে কিন্তু আপনার সতর্ক হইতে হবে। এখন যেহেতু আমরা আগেই বলেছি পরিপূর্ণ উপদেষ্টা নাই কৃষি সেক্টরে, কাজে আমার মনে হয় সাব সেক্টরে অর্থাৎ সচিবালয় থেকে তারা শুরু করে আমলা যারা নির্ভর এই সমস্ত সংশ্লিষ্ট তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং ওভারঅল আমাদের যে ডেফিসিয়েন্সি যেগুলো আছে ভবিষ্যতে যাতে না হয় এই জন্য এখনই একটা সুন্দর করে প্ল্যান করা, শুধু এই বছরের জন্য না, আগামী বছরে আমাদের বোরোতে কি হবে, আগামী বছর আমাদের আমনে কি করতে হবে, আমাদের আউশ এক সময় দেখলাম আমরা বাড়ানোর চেষ্টা, হঠাৎ করে যেন এই প্রোগ্রামটা থেমে গেল, অর্থাৎ আউশের এক্সটেনশনটা এখানে হাইল্ডিং ভ্যারাইটি গুলো আমাদেরকে এগিয়ে যেতে হবে। কৃষি পণ্য আমরা দেখছি কোম্পানি, সিড কোম্পানি গুলো, পেস্টিসাইড কোম্পানি গুলো, তারা কিন্তু তাদের ইচ্ছা মতো দাম বাড়ায়, তাদের ইচ্ছা মতন তারা কিন্তু ব্র্যান্ড চেঞ্জ করে, কাজে তাদেরকেও সচেতন হইতে হবে। এই জন্য আমরা সবাইকে নিয়ে আমরা যদি গোল টেবিল বৈঠক হোক বা রাউন্ড টেবিল বৈঠক যেটাই বলি না করে সবাইকে সচেতন করি যে এই দেশ আমার, এই মাটি আমার, এই জনগণ আমার, কাজে চলেন জনগণের কল্যাণার্থে আমরা এই কৃষি পণ্যকে এগিয়ে আনি, সহজলভ্য করি, প্রোডাকশন বাড়িয়ে দিই। ধন্যবাদ আপনাকে জনাব রিয়াজ আহমেদ। কৃষিতে স্বনির্ভরতা অর্জন করবার পথে মূল বাধা বা চ্যালেঞ্জগুলো আসলে কোথায় বলে আপনি মনে করেন? এটা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আমি জাস্ট একটা ভেজিটেবলের কথাই ধরেন, ভেজিটেবল কিন্তু বাংলাদেশ আগের তুলনায় গত 15-20 বছরে অনেক এগিয়েছে। আমাদের পার ক্যাপিটা এই যে শাকসবজি খাওয়ার যে পরিমাণ সেটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্বয়ংসম্পন্ন একটা জিনিস, পাশাপাশি এক্সপোর্ট মার্কেটটা কিন্তু আমাদের ধরতে হবে, এবং এই এক্সপোর্ট মার্কেটটা ধরলে পরে অনেকগুলো কাজ হয়। যেমন অনেক সময় ঘরের মানুষকে খাওয়াবেন, তারপর তো এক্সপোর্ট,
না আপনি তো আগে ঘরের মানুষকেই তো খাওয়াতে পারতেছেন না, দুইটা অ্যাট এ টাইম চলবে। দেখেন আমরা কিন্তু এই যে গত বছর ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু শাকসবজি রপ্তানিতে $1 বিলিয়ন রিচ করেছি। 1986 বা 90 এরকম সময়ে ভিয়েতনাম ছিল শাকসবজি এক্সপোর্টে $1 বিলিয়ন, এখন তার হচ্ছে 30 থেকে $40 বিলিয়ন। এইখানে মূল একটা পরিকল্পনার অংশ হওয়া দরকার ক্রপ ডাইভার্সিটি অ্যান্ড অলসো ডায়েটারি ডাইভার্সিটি। এটা কিন্তু গত 20-25 বছর ধরে অনেকগুলো প্রজেক্ট বাংলাদেশে অন অ্যান্ড অফ চলেছে, কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে এইসব প্রজেক্টের যে আউটকাম বাংলাদেশে পাওয়া উচিত ছিল সেটা আমরা পাই নাই। নিশ্চয়ই কোনো সীমাবদ্ধতা ছিল, কারণ হলো যে এখনও পর্যন্ত রাইস সেন্ট্রিক যে ডায়েটারি হ্যাবিটটা বাংলাদেশে রয়েছে, যেটা কিছুটা হলেও কমেছে, কিন্তু তারপরেও এর উপর যে সাংঘাতিক রকম ডিপেন্ডেন্স এবং পরিমাণ, কারণ হলো যে সেই জন্য রাইসের যে সায়েন্সটা সেটাকে আরও বাড়ানো এবং এমনভাবে বৃদ্ধি করা, এখানে ইনভেস্ট করা, পার ইউনিট জমি থেকে আমরা যদি 70% অফ দ্য ল্যান্ড চলে যাচ্ছে শুধুমাত্র রাইস করার জন্য, এই জায়গায় এটাকে ক্রমশ প্রপার প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট 50%-এ নামাতে হবে, যাতে বাকি 50% ল্যান্ডে আমি অন্য জিনিসগুলো করার জন্য সেই অন্য কম্পিট করতেছে যেসব ক্রপ, যে কিন্তু জমি পাচ্ছে না, তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি ইট শুড বি। এবং সর্বাগ্রে আমি বলবো যে এইটাই বলার একটা রেকর্ডে রাখার জন্যও আমি বলবো, আমনে যে ক্ষতিটা আমাদের হয়ে গেল, এখন এই মুহূর্তে মাঠে বোরো লাগানো হচ্ছে, প্লান্টিং হচ্ছে, এই বোরোটা কোনো কারণে যেন আমরা ফেল না করি। এটা কেন আশঙ্কার কথাটা এই জন্য বললাম, এটার সাথে কিন্তু বড় যে এটা খুবই মাত্র ম্যানেজমেন্ট ইনসেন্টিভ এবং ইনপুট ইনসেন্টিভ, যথেষ্ট ইনপুট এখানে ইউজ করতে হয়, হুইচ ইনক্লুড পেস্টিসাইড, ফার্টিলাইজার অ্যান্ড থিংস লাইক দ্যাট। সেগুলো আমরা কতটা অ্যাফোর্ড করতে পারতেছি এই মুহূর্তে, কতটা আমাদের ইম্পোর্ট লাইনে আছে, এগুলো কিন্তু গভর্নমেন্টকে এখনই বসে ঠিক করতে হবে। তা নাহলে যদি কোনো কারণে শর্টেজ হয়, আপনি কিন্তু দুইটা সাবসিকুয়েন্ট রাইস ক্রপ শর্টেজ, আপনি কিন্তু এটা খুব পরে ট্যাক্সিং হয়ে যাবে জাতির জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি ও খাদ্য পণ্যের স্বনির্ভরতা অর্জনে কি ধরনের রাষ্ট্র উদ্যোগ ও পরিকল্পনা দরকার, আপনার পরামর্শ শুনতে চাই। দেখুন, আমি আজকের সমস্যাটা কি, আজকের সমস্যাটা হলো উৎপাদনের যে উদ্বৃত্ত সেটা কম, সরকারের হাতে যেই মজুদ, চালের মজুদ, সেটা মাত্র 8 লাখ টন, যেটা কমপক্ষে 12.5 লাখ টন, এবং প্রাইস স্টেবিলিটির জন্য এটা ন্যূনপক্ষে 25 লাখ টন হওয়া দরকার, তার ধারে কাছেও নাই। আরেকটি বিষয় হলো যে এবার যে প্রকিউরমেন্ট ড্রাইভ সরকার দিয়েছে সেটাও খুব একটা সাকসেসফুল এটা বলা যাবে না। যেখানে 3.5 লাখ টন ধান কেনার কথা ছিল, সেখানে মাত্র কয়েক হাজার টন ধান কেনা হয়েছে। ওইটা সিকি ভাগও তারা করতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। আর চালের যেই প্রকিউরমেন্ট হয়েছে 2.5 লাখ টনের মতো, যেখানে 6.5 লাখ টন করার কথা, সেটাও হয়তো সম্পূর্ণভাবে তারা করতে পারবে না। আবার অন্যদিকে আমাদের যে পলিসি নেওয়া হয়েছে ইম্পোর্ট, দেখেন এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই আলুর দাম কমে গেছে সাংঘাতিকভাবে, পেঁয়াজের দাম সাংঘাতিকভাবে কমে গেছে, কৃষকরা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া করছে। কিন্তু আমরা কিন্তু এর আগেও অন্তত 1 মাস আগেই বলেছিলাম যে সামনে উৎপাদন মৌসুম, তাড়াতাড়ি করে আমদানিটা বন্ধ করা হোক, কিন্তু সেটা কিন্তু অনেকেরই নজরে আসে নাই। তো কাজে এই জিনিসগুলো খুব ভালোভাবে বিবেচনা করতে হবে এবং সামনে পলিসিটা সঠিকভাবে গ্রহণ করতে হবে। এবং যে কথাটা বলা হয়েছে যে আমাদের উৎপাদন মৌসুম, বড় উৎপাদন মৌসুম হলো বোরো, যেটা শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু এটা ইনপুট নির্ভর, বিশেষ করে ফার্টিলাইজার, প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দরকার হয়, ইরিগেশন দরকার হয়, এবং ফার্টিলাইজারের ক্রাইসিস আছে, বিভিন্ন জায়গায় ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, এবং দেশে যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো এগুলো কাজ করছে না, আমরা আমদানি নির্ভরতা বাড়িয়েছি। কাজে এইগুলো বিবেচনায় আনতে হবে এবং কৃষকদেরকে যদি প্রণোদনা দেওয়া যায়,
তাহলে আমার মনে হয় যে সামনের বোরোর উৎপাদনটা ভালো হবে, এবং বোরোর উৎপাদনটা যদি ভালো হয় তাহলে আমাদের এখন যেই শর্টেজ আমরা শঙ্কা করছি, এবং যে বাজারজাত উদ্বৃত্ত হ্রাস পেয়েছে এই কথাটা যে আমরা বলছি, সেটা হয়তো নেক্সট বোরো সিজনের পরে এই সমস্যাটা আর থাকবে না। সামনে চালের যে একটি সংকট হওয়ার কথা অনেকে বলছে কিংবা শঙ্কা করা হচ্ছে, সেটাকে আমলে রেখে এখনই কি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে? আমার মনে হয় যে আমার এখন সামনে প্রধান কাজটা হবে বোরো মৌসুমটাকে খুব ভালোভাবে উৎপাদনে নিয়ে আসা, এবং তার জন্য আমাদের এখন যেমনিভাবে আমাদের কারখানাগুলোকে চালু করা দরকার, খুব দ্রুত যেভাবেই হোক দ্রুত আমাদেরকে ফার্টিলাইজার আমদানিটা স্বাভাবিক করা দরকার, এবং ফার্টিলাইজারটা যদি অ্যাভেলেবল করা যায়, আর বিশেষ করে আমরা কিন্তু সহায়তা করি ফার্মারদেরকে, কিন্তু সবাই এই সুযোগটা পায় না। বিশেষ করে ইরিগেশনের ক্ষেত্রে যারা ইলেকট্রিসিটি ব্যবহার করে তারা কিছুটা সাবসিডি পায় 20%, কিন্তু 65% আমাদের ইরিগেশন হয় ডিজেলে, এবং সেখানে ডিজেলের দাম এত বেড়েছে যে সেখানে তো কোনো সাবসিডি নাই। কিন্তু 2009-10 কিন্তু সাবসিডি সেখানে দেওয়া হয়েছিল। ডিজেলের দাম যখন বেড়ে গেছে তখন 800-900 টাকা করে সরাসরি কৃষকদেরকে নগদ সহায়তা দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু নগদ সহায়তা যদি দেওয়া হয় কৃষকদেরকে, এবং উপকরণ যদি স্বাভাবিকভাবে সরবরাহ করা যায়, তাহলে আমার মনে হয় নেক্সট বোরো সিজনের উৎপাদন খুবই ভালো হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে বোরো সিজন অনেকটাই নিরাপদ সিজন, এবং এই মৌসুমটাকে আমরা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের খাদ্য নিরাপত্তার কোনো শঙ্কা নাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ভূমির অনুপাতে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, ফলে বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণে কৃষি খাতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আর সেখানেই ঘাটতি দেখছেন আজকে আলোচকরা। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন, বাংলাদেশের মতো ভূমি স্বল্পতার দেশে কৃষি উৎপাদনে অপচয়ের সুযোগ নেই। সুতরাং খাদ্য পণ্যের চলমান ব্যাপক আমদানি নির্ভরতা নিয়ন্ত্রণে পরিকল্পিত জোনিং উৎপাদনে যেতে হবে। এই জন্য ব্যাপক ভিত্তিক গবেষণার মাধ্যমে দেশে কোন পণ্যের কি পরিমাণ চাহিদা রয়েছে, দেশে কতখানি উৎপাদন হচ্ছে, ঘাটতি কতটুকু আছে, কোন অঞ্চলে কি ধরনের ফসল ভালো হয়, তার একটি সঠিক তথ্য নিরূপণ করতে হবে। কৃষি জমি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দখল দূষণ ঠেকাতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তার যথাযথ সমাধান করতে হবে। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। প্রয়োজনে ভর্তুকি বাড়াতে হবে। আমদানি রপ্তানির ক্ষেত্রে দূরদর্শী হতে হবে। মধ্যস্বত্বভোগীদের দূরত্ব নিয়ন্ত্রণ করতে হবে। তবে সবার আগে কৃষি মন্ত্রণালয়ে একক উপদেষ্টা নিয়োগ দিতে হবে। কৃষি ও বাজার ব্যবস্থার সংস্কার একটি কমিশন গঠন করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।